প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নন্দন কুমার দে, সহকারী শিক্ষক, সেন্ট ট্রিজার স্কুল, রাঙামাটি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ থেকে আলোচনা করব। তাহলে চলো আজকের নির্ধারিত পাঠে চলে যাই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঠ 4 ও 5 স্নায়ুতন্ত্র। তোমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছ। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ ও তন্ত্র ইত্যাদির ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, আবার কারো খুশিতে তুমি খুশি হও। পরীক্ষায় ভালো ফল করলে তোমার কেমন লাগে? তোমার আনন্দ হয়। তাহলে এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক কি করে? স্নায়ুতন্ত্রকে পরিচালিত করে। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। আমরা জানি আমাদের দেহ কি অনেকগুলো কোষ দ্বারা গঠিত। ঠিক একইভাবে মস্তিষ্ক কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত, কিন্তু এই কোষগুলো কি একটু বিশেষ কোষ। এরা নিউরন বা স্নায়ু কোষ নামে পরিচিত। এবার আমরা জানব স্নায়ু কোষ বা নিউরন কি। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ু কোষ বা নিউরন বলে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। তাহলে তোমরা এগুলো বহু নির্বাচনের জন্য শিখে রাখবে। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? সেটি হবে নিউরন বা স্নায়ু কোষ। নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা কোষদেহ এবং প্রলম্বিত অংশ। এখানে ছবিতে একটা নিউরনের এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে ছবিতে কি দেখানো আছে? এটা হচ্ছে নিউরনের কোষদেহ, আর এটা হচ্ছে কি প্রলম্বিত অংশ। কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা নক্ষত্রাকার হতে পারে, নক্ষত্রের মতো দেখতে হতে পারে। কোষদেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। তাহলে কি হয়? আমরা আগেও জেনেছি কোষের মধ্যে কি কি থাকে। কোষ আবরণী থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস এগুলো থাকে। তাহলে এখানেও একই জিনিসগুলো আছে। এই কোষে কি থাকে না? শুধুমাত্র সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। এরপরে আছে প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে
প্রলম্বিত অংশ বলে। তাহলে এটা কি হয়, এদিকে এটা হচ্ছে প্রলম্বিত অংশ, এখানে আরো কি হয়, এখানে আরো কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে, এগুলো কি হয়, প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্সন এবং আরেকটি হচ্ছে ডেনড্রন। অ্যাক্সন, কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। তাহলে এটা দেখো, কোষ দেহ থেকে উৎপন্ন কি হচ্ছে, লম্বা সুতার মতো যে অংশটা, সেটাকে কি বলছে, অ্যাক্সন বলছে। আর এগুলোকে কি বলছে, এগুলোকে বলছে ডেনড্রন। ঠিক আছে, ডেনড্রন থেকে আবার কি দেখা যাচ্ছে, আরো কিছু শাখা, আরো কিছু প্রশাখা বের হয়েছে, সেগুলোকে কি বলে, ডেনড্রাইট বলে। এখন আমরা জানবো ডেনড্রন। কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। একটু আগেও আমি বলেছি, এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। ঠিক আছে, ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হয়েছে সেগুলোকে কি বলছে, ডেনড্রাইট। এদের দ্বারা স্নায়ুতারণা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের অ্যাকশন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে কি বলে, সিন্যাপস বলে। তাহলে এখানে দেখো, এখানে একটি স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহনের প্রবাহ চিত্র এখানে দেওয়া আছে। এখানে কি হচ্ছে, এই যে এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এগুলো সবগুলো হচ্ছে কি নিউরন। তাহলে নিউরনের এই অংশটা হচ্ছে কি অ্যাকশন। এই অ্যাকশনটা কি হচ্ছে, আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হচ্ছে। যেখানে যুক্ত হচ্ছে সেটাকে কি বলছে, সিন্যাপস বলছে। সিন্যাপসের মাধ্যমেই স্নায়ুতারণা এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরনের কাজ। নিউরনের উদ্দীপনা বহন প্রক্রিয়া নিচের চিত্রে দেখানো হলো। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের 5টি ইন্দ্রিয় এখানে দেওয়া আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। তাহলে এখন স্নায়ুকোষের কাজ কি, নিউরনের কাজ কি, এই যে চোখ কোনো কিছু দেখলে, কান কিছু শুনলে, নাক কিছু ঘ্রাণ অনুভব করলে, জিহ্বা কোনো স্বাদ অনুভব করলে, ত্বক কোনো কিছু অনুভব করলে, সেগুলো কি হয়, সেগুলো আমরা আমাদের স্নায়ুকোষের মাধ্যমে কোথায় যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে আসে, অর্থাৎ মস্তিষ্কে চলে আসে। মস্তিষ্ক থেকে আবার কি হয়, আজ্ঞাবাহী নিউরন তন্তুর উদ্দীপনা পরিবহন, তারা কি করে আবার সেখান থেকে অর্ডার নিয়ে তারা আবার কি করে কার্যে পরিণত করে। ধরো দেখা যাচ্ছে কি, তোমার হাতে একটি মশা বসেছে, সেটি কি করতে পেরেছে, ত্বক সেটা অনুভব করতে পেরেছে। তাহলে ত্বকের যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলো মস্তিষ্কে গিয়ে খবরটা দিল। মস্তিষ্ক বলল কি, তাহলে কি মশাটাকে তুমি তাড়িয়ে দাও। তাহলে সে কি করবে, তাহলে মস্তিষ্ক হাতকে যদি নির্দেশ করে যে তুমি মশাটাকে তাড়িয়ে দাও, তাহলে এভাবে কি হয়, এভাবে মেসেজগুলো কি হয়, আদান প্রদান হয়। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে স্নায়ুকোষগুলো কি করে, মস্তিষ্কে সংবাদ প্রেরণ করে এবং মস্তিষ্ক যে আজ্ঞাটা দেয়, যে নির্দেশটা দেয়, সেটা কি করে পরে বিভিন্ন অঙ্গগুলো কাজে পরিণত করে। বুঝতে পেরেছো সবাই? স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়, যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত। মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ 3টি, যথা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক,
পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত। এর উপরিভাগ ঢেউতলা ও ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে। স্নায়ুতন্তুর রং সাদা, তাহলে সাদা রঙের সেখানে কি থাকে? স্নায়ুতন্তু থাকে। তাই মস্তিষ্কের ভিতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। তাহলে দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া, চিন্তা চেতনা, চিন্তা করা, স্মৃতি ধারণ করা, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্রগুলো সবগুলো কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্ক সবগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন এই অংশের কাজ। এরপর আমরা জানব মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক ও পন্সের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। তাহলে এখানে কোথায় দেখা যাচ্ছে? গুরু মস্তিষ্ক হচ্ছে উপরে, এই যে আমরা একটু আগে জানলাম ধূসর বর্ণের যে পদার্থগুলো থাকে সেটা, এটাকে বলে গ্রে ম্যাটার। এরপরে পন্স এবং গুরু মস্তিষ্কের মাঝখানে যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথেও সম্পর্কযুক্ত। তাহলে মধ্য মস্তিষ্ক কি দৃষ্টিশক্তির এবং শ্রবণ শক্তির সাথে তারা কি সম্পর্কযুক্ত। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লঘু মস্তিষ্কটা কি পশ্চাতে অবস্থিত, গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। এর আবার তিনটি অংশ আছে। এই যে এটা পুরাটা হচ্ছে কি পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এটার আবার তিনটি অংশ আছে। একটি হচ্ছে কি সেরিবেলাম। পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে সেরিবেলামটা কি করে? অনেকটা এটা কি ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান ও বাম দু অংশে বিভক্ত। তাহলে এটা দুটি অংশ আছে, ডান এবং বাম। এরপরে আছে কি পন্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি পন্স। পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। তাহলে এটা নিচে অবস্থান করছে। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটা কি করে? এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে
সংযোজিত করে, সে সংযোজক হিসেবে কাজ করে। এরপর আছে মেডুলা বা সুষুম্না শীর্ষক। এটা মস্তিষ্কের নিচের অংশ। সুষুম্না শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানে কি হচ্ছে, পন্সের নিচ থেকে সেটা মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। এটা কি করে, মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এজন্য সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বোঁটা বলা হয়। তাহলে কোনটিকে মস্তিষ্কের বোঁটা বলা হয়, এটা যদি আসে তাহলে আমরা কোনটাকে চিহ্নিত করব, সুষুম্না শীর্ষকে। মস্তিষ্কের এ অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে খেয়াল করেছো এবং বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম তোমরা বাসায় আবার এই অংশগুলো ভালোভাবে রিডিং পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।